আইশু ও বিজিতের রিসেপশন পার্টিতে তটিনী এসে সবাইকে অবাক করে দিলে বিজিত ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এটা কি করে সম্ভব? মৃত মানুষ কি করে জীবিত হতে পারে? হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ভূমিকা নন্দিনীকে বলতে থাকে, শোনো নন্দিনী, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি। ভগবান ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, তাই তুমি যেই যেই পাল্টা চালটা দিয়েছো এটার জন্য তোমাকে পস্তাতে হবে। তুমি নিজের বোন নিজের রক্তের সঙ্গে বেইমানি করেছো শুধুমাত্র কিছু টাকার লোভে। এই কথাটা মাথায় রেখো, তুমি কখনোই কিন্তু শান্তি পাবে না। তোমাকে একদিন না একদিন অবশ্যই কাঁদতে হবে। আর কাবে তুমিও মাথায় রেখো, তুমি যে এই বিলাসবহুল জীবনযাপন করছো না, সেটাও তোমার তোমার একদম ধুলোয় মিশে যাবে। আরাধ্যা, তুমি তুমি যে স্বামীকে নিয়ে গর্ব করছো, সে স্বামী তোমার একদিন তোমাকে দেখবে দুঃসায় করে তাড়িয়ে দেবে। কথাটা মাথায় রেখো। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি কাবিরকে ফোন করে বলতে থাকে, কাবির তুমি কোথায়? তখন কাবির বলতে থাকে, আমি তো আমার শ্বশুর বাড়িতে। কেন? তখন কাবির বলতে থাকে, এক্ষুনি ওখান থেকে বেরিয়ে বাড়িতে চলে এসো, কারণ কিছু কিছু ঘন্টার মধ্যে তটিনী গাঙ্গুলি একদম শেষ হয়ে যাবে। তটিনী গাঙ্গুলির অস্তিত্ব মিশে যাবে, খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে, ঝামেলায় পড়ে যাবে, তাই বাড়িতে ফিরে এসো। তখন এই কথা শুনে কবির বলতে থাকে, ঠিক আছে। ঠিক তখনই ভূমিকা কবিরের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলতে থাকে, মিস্টার কর্ণ চ্যাটার্জি, ভূমিকা কথা বলছি। তখন এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ভূমিকা তুমি এভাবে কেন কথা বলছো আমার সঙ্গে? তখন তখন ভূমিকা বলতে থাকে, আপনি যে নিজের পাওয়ারের জোরে এই মানুষগুলোকে নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছেন, এটা কিন্তু মোটেও ঠিক করছেন না। আপনি যে কাজগুলো করছেন সেগুলো কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। এরা এরা আপনার কথায় উঠছে, আপনার কথায় বসছে, কিন্তু আপনি আপনি যে যে এদের চোখে যে পট্টিটা বেঁধে দিয়েছেন, সেই পট্টিটা একদিন খুলবে। আপনি নিজে এই পট্টিটা খুলে দেবেন, তখন তখন আপনার চোখের পট্টিটাও খুলে যাবে। আপনি ভাবছেন যে আপনাকে কেউ কখনো কখনো শাস্তি দিতে পারবে না, কিন্তু দেবে। হ্যাঁ, অবশ্যই দেবে। তটিনী গাঙ্গুলি আর পরশুরাম অবশ্যই আপনাকে শাস্তি দেবে। এই কথাটা মাথায় রাখবেন। তটিনী যেখানেই থাকুক না কেন, তটিনী যদি পাতালেও থাকে, সেখান থেকে তটিনীকে তুলে নিয়ে আসবে পরশুরাম, আর নিয়ে সে তার তার ঘরে ওই ঘরে সুন্দর করে গুছিয়ে রাখবে। এদিকে এদিকে তটিনীকে কর্ণ চ্যাটার্জির হাওড়ার কোম্পানিতে নিয়ে এসে ফেলে দেয় বিজিত, আর বলতে থাকে, আই এম সরি তটিনী গাঙ্গুলি, আর কোনো রাস্তা নেই, আর কোনো পথ নেই। তোমাকে এবার আর বাঁচিয়ে রাখা যাবে না। তুমি যেভাবে যেভাবে ক্রমশ আমাদের সঙ্গে গেম খেলে যাচ্ছ, তোমাকে যদি বাঁচিয়ে রাখি তবে আমাদের বিপদে পড়তে হবে। তাই তোমাকে বাঁচিয়ে রাখাটা আর সম্ভব হচ্ছে না। তোমাকে শেষ করে ফেলা ছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই, তাই সরি গো। তখন তখন তটিনী বলতে থাকে, বিজিত তুমি আমাকে জানো না, আমাকে চেনো না তুমি, আমি আমি কি করতে পারি? তখন বিজিত বলতে থাকে, তুমি আমার ব্যাপারে অনেক কিছু জেনে গেছো, তাই তোমার ব্রেন থেকে সবকিছু মুছে দিতে একটা বুলেটই যথেষ্ট। এদিকে এদিকে বলরাম ও শিবপ্রসাদ দুজনে বাইক নিয়ে পিকুর বলা ঠিকানা অনুযায়ী সেখানে চলে আসে। সেখানে এসে তখন পরশুরাম বলতে থাকে, আমার মনে হচ্ছে পিকু যে ইনফরমেশনটা দিয়েছে একদম ঠিক, একদম ঠিক। এখানেই তটিনীকে রাখা হয়েছে, দেখতে পাচ্ছিস চারপাশে পাহারায় ঘেরা। তখন তখন বলরাম বলতে থাকে, লোকটা অনেক বড় একটা কাঁচা কাজ করে দিয়েছে। ও যদি পিকুকে এসব না বলতো, তবে হয়তো আমরা জানতেই পারতাম না। এদিকে একটা একটা লোক পাহারা দিচ্ছে, তখন পানি পিপাসা পেলে তখন লোকটা সেখান থেকে জল আনতে চলে যায়। এরপরে শিবপ্রসাদ সেই সুযোগে ভিতরে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে শিবপ্রসাদের ঢুকে বলরাম বলতে থাকে, পরশুরাম একটু সাবধানে যাস, কোনোভাবেই যেন ওরা বুঝতে না পারে। ওদেরকে একটা একটা করে মারতে হবে আর ভিতরে প্রবেশ করতে হবে, তা না হলে সবাই একসঙ্গে এলে কিন্তু ঝামেলায় পড়ে যাব। তুইও ঝামেলায় পড়বি আর আমিও ঝামেলায় পড়বো। তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, একদম চিন্তা করিস না, তুই আমার পিছু পিছু আয়, আমি যেদিকে যাচ্ছি ঠিক সেদিকেই যাবি। এরপরে দেখা যায় লোকটা জল নিয়ে ভিতরে চলে আসে, আর তখন তখন শিবপ্রসাদ লোকটাকে দেখে আড়াল থেকে বেরিয়ে আসে, আর লোকটা জল খাচ্ছে। ঠিক তখনই শিবপ্রসাদ লোকটার মাথায় একটা বস্তা মুড়া দিয়ে লোকটাকে ঘাড় মটকে দেয়, আর লোকটা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। আর শিবপ্রসাদ বলতে থাকে, একটাকেই মাত্র শেষ করলাম, চিন্তা করিস না, একে একে সবগুলোকে শেষ করবো, আর আমার তটিনীকে আমি অবশ্যই রক্ষা করব। আমি নিশ্চিত এখানেই তটিনী আছে, তার কারণে এতটা কড়া পাহারা আছে এখানে। এদিকে এদিকে বিজিত বলতে থাকে, আমি আমি নিজের হাতে তোমাকে শেষ করব না, আমি এখান থেকে বেরোলেই তারপরে তোরা ওকে শেষ করে দিবি। ওদেরকে
ওদেরকে শেষ করে দিবি। মনে থাকবে আমি আমি নিজের কানে শুনতে চাই শুট করার আওয়াজটা, আমি যেন এই বুলেটের আওয়াজটা নিজের কানে শুনতে পারি। এই কথাটা আমি তোদেরকে বলে দিলাম। তখন তখন গুন্ডাগুলো বলে থাকে, ঠিক আছে বস, আপনি চিন্তা করবেন না। এই বলে বিজিত বেরিয়ে যায় আর গাড়িতে বসে বসে অপেক্ষা করে কখন কখন সে বুলেটের শব্দ পাবে। এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে, কি হলো, এখনো শুট করছে না যে? এদিকে গুন্ডাগুলো তটিনীর দিকে রিভলভার তাক করলে তটিনী বারবার বলতে থাকে, প্লিজ শুট করবেন না, ডোন্ট শুট হিম। তখন দেখা যায় গুন্ডাটা বলতে থাকে, অর্ডার আছে, শুট না করলে আমাদের মরতে হবে যে ম্যাম, তাই আমরা শুট করতে বাধ্য হচ্ছি। তখন তটিনী বলতে থাকে, প্লিজ শুট করবেন না, ডোন্ট শুট হিম, আমি বলছি আপনারা শুট করবেন না। তখনই দেখা যায় বিজিত বলতে থাকে, এখনো শুট করছে না কেন? এক্ষুনি ফোন করছি, ফোন করে বলছি শুট করতে। এরপরে বিজিত ফোন করলে গুন্ডাটি ফোন ধরে। তখন গুন্ডাটা বলতে থাকে, হ্যাঁ স্যার বলুন। তখন বিজিত বলতে থাকে, কি হলো, এখনো শুট করছো না কেন? শুট করে দাও, আমি এখানে বসে আছি কি এখানে এখানে সময় নষ্ট করার জন্য? শুট করে দাও, আমি শব্দটা শুনে এখান থেকে বেরিয়ে যাব। তখনই দেখা যায় গুন্ডাটা বলতে থাকে, ঠিক আছে স্যার, আপনি ঠিক যেমনটা বলবেন তেমনটাই করব। আপনি তো যেহেতু বলেছেন শুট করে দিতে, অবশ্যই শুট করে দেব। আমি তো আপনার কথার অপেক্ষাতেই ছিলাম, এখন যেহেতু আপনি বলে দিয়েছেন এখন শুটটা করে দিচ্ছি। এরপরে দেখা যায় গুন্ডাটাকে পেছন থেকে পরশুরাম শুট করে দেয় আর বিজিত মনে করে তটিনীকে শুট করেছে গুন্ডাটা। এরপরে বিজিত সেখান থেকে বেরিয়ে যায়। তখন গুন্ডাটা মাটিতে লুটিয়ে পড়লে তটিনী শিবপ্রসাদকে দেখে অবাক হয়ে যায় আর হাসতে থাকে, বলতে থাকে, আমি জানতাম তুমি আমাকে বাঁচাতে আসবে, শেষ মুহূর্তে তুমি আমাকে বাঁচাবে, তাই আমি একটুও ভয় পাইনি। আমি জানতাম যে আমার আমার পরশুরাম আমাকে অবশ্যই বাঁচিয়ে নেবে। তখন বলরাম রিভলভার ধরে গুন্ডাগুলোর দিকে তাক করে থাকে। ঠিক তখনই গুন্ডাগুলো শিবপ্রসাদের দিকে ধেয়ে এলে তখন গুন্ডাগুলোর সঙ্গে ফাইট করতে শুরু করে শিবপ্রসাদ বলতে থাকে, তোদের এত বড় সাহস, আমার আমার তটিনীকে এভাবে আটকে রেখেছিস? তোদেরকে আজকে দেখাচ্ছি, তোদের আজকে হবে, আজকে তোদের এমন মজা দেখাবো, তোরা কখনোই এই মজাটা দেখিসনি। এভাবে তটিনীকে আটকে রাখার ফল তোদের পেতে হবে। আমি কত জায়গায় হন্যে হয়ে খুঁজেছি, আমার মেয়েটা বাড়িতে কাঁদছে, তো আমার মেয়েটা মামা বলে চিৎকার করছে, আর এখানে এখানে তোরা ওকে এতটা কষ্ট দিচ্ছিস শুধুমাত্র বিজিত লাহিড়ীর কথা। এবার তোদের দেখ কি করি। তখন গুন্ডাগুলো পরশুরামের দিকে লাঠি নিয়ে এগিয়ে এলে তখন গুন্ডাগুলোকে বেধড়ক মারতে থাকে পরশুরাম। এটা দেখে তাকিয়ে থাকে তটিনী মনে মনে বলতে থাকে, আমি আসলেই ধন্য, আমি আসলে ভাগ্যবতী যে তোমার মতো একজন হাজবেন্ড পেয়েছি, যে কিনা সবসময় বিপদে আপদে আমাকে রক্ষা করে, বিপদে সবসময় আমার পাশে থাকে, আমাকে বাঁচায়। তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, তোদের একটাকেও আমি এখান থেকে পালাতে দেব না, তোদের একটাকেও আমি বাঁচতে দেব না। এদিকে তটিনী হাত খোলার চেষ্টা করলে তখন বলরাম দেখতে পায়। তখন বলরাম বলতে থাকে, হাতটা আমার খুলে দেওয়া প্রয়োজন, তা না হলে তো উনি হাতটা খুলতে পারছে না, আমি ওনার হাতটা খুলে দিয়ে আসি। এই বলে বলরাম এসে তটিনীর হাতটা খুলে দেয়। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, থ্যাংক ইউ আমার হাতটা খুলে দেওয়ার জন্য, আমি অনেকক্ষণ হলোই চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পারছিলাম না। তখন বলরাম বলতে থাকে, ইটস ওকে, কোনো সমস্যা নেই, আপনি এখানে দাঁড়িয়ে থাকুন, আমরা সবটা সামলে নিচ্ছি। তখন তটিনী বলতে থাকে, এই লড়াইটা আমার আর পরশুরামের, তাই আপনাকে কিচ্ছু করতে হবে না মিস্টার বলরাম বাবু, আপনি এখানে দাঁড়িয়ে থাকুন, আমি আর ওর লড়বো, আজকে আমরা স্বামী স্ত্রী দুজন মিলে লড়াই করব। এরপরে দেখা যায় গুন্ডাগুলোর সঙ্গে ফাইট করতে শুরু করে তটিনী। গুন্ডাগুলোর সঙ্গে ফাইট করতে দেখে বলরাম অবাক হয়ে যায়। বলরাম বলতে থাকে, আজকে অবশ্যই একটা ইতিহাস তৈরি হবে। এখানে হাজবেন্ড আর ওয়াইফ দুজন মিলে, দুজনে অফিসার আর দুজনেই শত্রুর বিনাশ করছে। এরপরে দেখা যায় গুন্ডাগুলোকে মারতে থাকে তটিনী। তখন শিবপ্রসাদ অবাক হয়ে তটিনীর দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, সত্যি সত্যি তটিনী আমার থেকে বড় একজন অফিসার, মানতেই হবে, তটিনী তো আমার থেকেও বেশি প্রশিক্ষণ প্রাপ্ত। তখন দেখা যায় গুন্ডাগুলো বলতে থাকে, আপনি কি করে ফাইট করছেন? আপনি তো একজন মেয়ে মানুষ, আপনি এভাবে ফাইট করতে পারেন? তখন তটিনী বলতে থাকে, আমি কে তোরা জানিস না, তোদের বস বিজিত লাহিড়ী অবশ্যই জানে, তার কারণেই তো আমাকে মারতে এত আয়োজন করেছে, তাই না? তখন গুন্ডাগুলো বলতে থাকে, তবে তবে আপনাকে মারতে এসেছে, উনি মারলেন না কেন? তখন তটিনী বলতে থাকে, উনি মারতে পারবে না তো, এর কারণে। এরপরে বলরাম মায়াকে ফোন করে বলতে থাকে, মায়া এখানে চলে এসো, সবকিছু আন্ডার কন্ট্রোলে চলে এসেছে। তখনই মায়া ট্রেন নিয়ে ভিতরে ঢুকে আর সব গুন্ডাগুলোকে
রিভলভার ধরে সবগুলোকে অ্যারেস্ট করে। এরপরেই তটিনী বলতে থাকে, তুমি তুমি আমাকে আমাকে বাঁচিয়ে নিলে। তখন দেখা যায় এদিকে বিজিত কবিরকে ফোন করে বলতে থাকে, কবির কোনো চিন্তা করো না, অপারেশন সাকসেসফুল, তটিনী গাঙ্গুলি শেষ। এখন এখন হয়তো বা গঙ্গায় ভাসছে। ওকে ওকে এতক্ষণে হয়তো বা অনেক অনেক বড় বড় তিমি মাছ কিংবা কুমিরে টেনে হিচড়ে ওর বডিটাও খেয়ে ফেলেছে। তখন তখন কবির বলতে থাকে, একদম ভালো হয়েছে, একদম ঠিক হয়েছে, আমি আমি অনেক খুশি। তখন তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, কি হয়েছে, তুমি তুমি কার সঙ্গে কথা বলছো? তখন তখন কবির বলতে থাকে, তোমার সর্দি ভাই আর নেই। তখন এই কথা শুনে আরাধ্যা কান্নায় ভেঙে পড়ে। তখন কবির বলতে থাকে, প্লিজ আরাধ্যা, কাঁদবে না, একদম একদম ভেঙে পড়বে না, তোমাকে তোমাকে ভেঙে পড়া মানায় না, তুমি এভাবে ভেঙে পড়লে কি করে হবে বলো? তখন আরাধ্যা বলতে থাকে, আমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি, তো সর্দি ভাই আমাকে অনেক ভালোবাসতো, নিজের বোনের থেকেও আমাকে বেশি আদর করতো, আগলে রাখতো, আর আজকে আমার জন্যই সর্দি ভাইয়ের জীবন যাচ্ছে। এদিকে এদিকে দেখা যায় তটিনী শিবপ্রসাদকে জড়িয়ে ধরে। তখন এটা দেখে হাসতে থাকে মায়া ও বলরাম। তখন তখন মায়া তাকিয়ে থাকলে বলরাম বলতে থাকে, কি ব্যাপার মায়া, ওদের প্রেম লীলা তুমি কি দেখে তোমার হিংসে হচ্ছে? চলো আমরা এখান থেকে যাই। তখন মায়া বলতে থাকে, তুমিও যে কি বলো না। তখন তখন দেখা যায় বলরাম বলতে থাকে, হ্যাঁ একদম ঠিক বলছি, অনেকদিন পরে কটা দিন হচ্ছে তটিনী পাওয়া যাচ্ছিল না, আর তটিনীর সঙ্গে তো ওর কোনো রোমান্সই হয়নি, তাই না? একটু ওকে সময় দিই, ও নিজে ওনারা নিজেরা নিজেদের মতো সময় কাটাক। আমাদের এখানে কাবাবের হাড্ডি হওয়া না হওয়াটাই ভালো, তাই না? তখন তখন মায়া বলতে থাকে, একদম একদম ঠিক বলেছো, আমরা আমরা এখন এখান থেকে যাই, এখানে থেকেই বা আমরা কি করব? ওনারা একটু নিজেদের মতো করে পার্সোনাল সময় কাটাক। এরপরে তটিনী বলতে থাকে, আমি জানতাম তুমি শেষ মুহূর্তে আমাকে বাঁচিয়ে নেবে, তার কারণেই আমি আমি নিশ্চিন্তে ছিলাম। আমি জানতাম আমার 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 স্বামী আমাকে কখনোই হারিয়ে যেতে দেবে না, আমাকে অবশ্যই শত্রুদের হাত থেকে রক্ষা করবে। আচ্ছা, তুমি কি করে জানলে আমি এখানে? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, আগে যেখানে রেখেছিল সেটা আমি নিশাকে ধরে সবটা জানিয়ে নিয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে নিশা যে ঠিকানাটা দিল সেখানে গিয়ে দেখলাম তুমি ওখানে নেই। এদিকে দেখা যায় জিৎ জিৎ সবকিছু বোঝাতে থাকে। এরপরে দেখা যায় বাড়িঘর সাজাচ্ছে আর বলছে, আমার মেয়ের বিয়ে বলে কথা, বাড়িঘর জাঁকজমক না হলে কি আর হবে? বাড়িঘর তো একদম জাঁকজমক হয়ে উঠতে হবে। তখন তখন দেখা যায় সত্যজিৎ এসে বলতে থাকে, কি হচ্ছে এসব জিৎ, এসব কি হচ্ছে? তখন জিৎ বলতে থাকে, কেন কেন কি হচ্ছে মানে? এখানে এখানে আমার মেয়ের অনুষ্ঠানের একটা আয়োজন হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না এখানে কি হচ্ছে? তখন এ কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, আমার মেয়েটা নিখোঁজ, আর তোরা এত বড় একটা আয়োজন করছিস, তোদের লজ্জা করছে না? আর লজ্জা বা করবে কি করে, সবকিছু তো তোদের জন্যই হচ্ছে, এই সবকিছুর পিছনে তো তোরাই আছিস, তবে তোদের লজ্জা না হওয়াটা তো স্বাভাবিক, তাই না? তখন জিৎ বলতে থাকে, তুমি বাড়াবাড়ি করছো দাদা, তুমি বাড়াবাড়ি করছো, প্লিজ বাড়াবাড়ি করো না, তবে আমি তোমাকে এই পার্টি থেকে বের করে দিতে বাধ্য হব। তখন সত্যজিৎ বলতে থাকে, তোর এই পার্টিতে আমি আসলেও আসতে চাই না, এই পার্টিতে আসার কোনো ইচ্ছাই আমার নেই। তখন কৃপর্ণা বলতে থাকে, এভাবে এভাবে পিঞ্চ করে কথা বলবেন না। তখন দেখা যায় কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, আমি পিঞ্চ করে কথা বলছি না, তুমি সেটা খুব ভালো করেই জানো, সেটা তুমি খুব ভালো করে জানো কৃপর্ণা। তখন তখন দেখা যায় কৃপর্ণা বলতে থাকে, কেন, আপনি তো পিঞ্চ করে কথা বলছেন, অবশ্যই পিঞ্চ করে কথা বলছেন। তখন আয়ুষী বলে ওঠে, জেঠুমনি তুমি প্লিজ সিন ক্রিয়েট করো না, আমার রিসেপশনটা একদম একদম ঠান্ডা মাথায় হতে দাও, আর তুমি রিসেপশনে কিন্তু থাকবে, আমাকে আমাকে আশীর্বাদ করো। তখন তখন সত্যজিৎ বলতে থাকে, তোমার মতো মেয়েকে আমি আশীর্বাদ করতে চাই না। তখন বিজিত বলতে থাকে, কেন মাই ডিয়ার কুচ্ছশ্বর মশাই, কেন আশীর্বাদ করতে চান না বলো তো? আমি তো এখানে আপনার আশীর্বাদ অবশ্যই নেব, আপনি তো গিরগিটির মতো রং পাল্টে ফেললেন, তাই না? তখন সত্যজিৎ বলতে থাকে, তোমার মতো ক্রিমিনালকে এ বাড়িতে মানায় না, তুমি এখানে কেন এসেছো? তখন বিজিত বলতে থাকে, কেন, আপনার 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 ভাইজির সঙ্গে তো আমার বিয়ে হয়েছে, তাই না? তাই তখন তো আর কোনো অনুষ্ঠান হয়নি, তাই ভাবলাম এখন রেজিস্ট্রি ম্যারেজটা করেই ফেলি। তখন আমার শ্বশুর মশাই বলল, ছোট্ট করে একটা পার্টির আয়োজন করা হোক, তাই এখানে এইরকম একটা জাঁকজমক দৃশ্য সাজানো হয়েছে, কেন আপনার কি কোনো সমস্যা? তখন তখন সত্যজিৎ বলতে থাকে, তোমার মতো ক্রিমিনাল এবারের জামাই কিছুতেই হতে পারে না, কিছুতেই না, তুমি একটা ক্রিমিনাল। তখন তখন এই কথা শুনে বিজিত বলতে থাকে, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে একসময় আপনিও আমাদের টিমেই ছিলেন, এখন এখন হয়তো বা গিরগিটির মতো রং পাল্টেছেন, কিন্তু একসময় কিন্তু আপনিও আমাদের টিমে আমাদের সঙ্গেই ছিলেন, এই কথাটা মাথায় রাখবেন। তখন এ কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ ছিলাম একসময়,
তোমাদের টিমে ছিলাম, কিন্তু আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি যে তোমরা তোমরা যে বিজনেসটা করো পুরোটাই অসৎ। এই অসৎ পথে চলে এখন এখন আমাকে মরণপণ অবস্থায় আসতে হয়েছে। তখন তখন দেখা যায় সত্যজিৎ বিজিতের হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যাবে। ঠিক তখনই জিৎ এসে সত্যজিতের হাতটা ছাড়িয়ে নেয় আর বলতে থাকে, আমার জামাইয়ের দিকে একদম হাত বাড়াবে না, একদম হাত বাড়াবে না বলে দিলাম। এখন যদি আমার জামাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করো তবে আমি তোমার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে বাধ্য হব, আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। তখন সত্যজিৎ বলতে থাকে, এসব তুই কি করছিস, এসব তুই কি বলছিস, এ বাড়িটা আমার, তুই ভুলে যাচ্ছিস মনে হয়। তখন তখন দেখা যায় কথা শুনে জিৎ বলতে থাকে, এ বাড়িটা তোমার ছিল কিন্তু এখন আর তোমার নেই, তুমি তুমি অজান্তেই সবকিছু আমাকে লিখে দিয়েছো। আমি তোমাকে যেখানে যেভাবে থাকতে বলবো তোমার সেখানে সেভাবেই থাকতে হবে। এ বাড়িতে তোমার আর কোনো অধিকার নেই দাদা, তোমার কোনো অধিকার নেই। আমি আমার সঙ্গে যদি তুমি তালে তাল মিলিয়ে থাকতে পারো তবে এই বাড়িতে থাকতে পারবে, তা না হলে এখান থেকে বের করে দেবো, রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, কথাটা মাথায় রেখো। তখন সত্যজিৎ বলতে থাকে, আজকে আমাকে এই দিনটাও দেখতে হবে, আমি কখনোই ভাবিনি, তোকে আমি ছোট থেকে বড় করেছি, তোকে আমি নিজের সন্তানের মতো মানুষ করেছি, আর আজকে তুই আমাকে এই প্রতিদান দিচ্ছিস। তখন দীপালি বলতে থাকে, তুমি তুমি ওদের সঙ্গে কথা বাড়িও না, তুমি এখান থেকে চলো, এখানে থাকতে হবে না। তখন শ্রীপর্ণা বলে ওঠে, কেন ইগোতে লাগছে? আজকে আজকে আসলে ওয়েটার কম তো, তাই তোমরা দুজনে যদি ওয়েটার সেজে এখানে এখানে সবকিছু সার্ভ করতে তবে ভালো হতো। এ কথা শুনে সত্যজিৎ অবাক হয়ে যায়। সত্যজিৎ বলতে থাকে, এসব কি বলছো ত্রিপর্ণা, আমি তোমার ভাসুর ঠাকুর হয়ে, আর আমি আমি তোমার আমি আমি এবাড়ির মালিক। তখন তখন দেখা যায় দীপালি বলতে থাকে, তুমি হয়তো ভুলে যাচ্ছ দীপর্ণা, আমি এবাড়ির বড় বউ দীপালি মুখার্জি, তুমি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারো না। তখন তখন জিৎ বলতে থাকে, অবশ্যই পারে, কেন পারবে না, অবশ্যই তোমাকে ইনসাল্ট করতে পারে। আর এখানে এখানে থাকতে হলে কাজকর্ম করে খেতে হবে, আর যদি কাজকর্ম না করতে পারো তবে এখানে এখানে থাকার কোনো প্রয়োজন নেই। যদি না ইচ্ছে করে তবে বাড়ির দরজা খোলা আছে, দুজনেই বেরিয়ে যেতে পারো। তখন তখন আয়ুষী বলতে থাকে, প্লিজ ড্যাডি, আমি চাই যে জেঠুমনি জেঠিমা সবাই এখানেই থাকুক, সবাই মিলে আমাকে আশীর্বাদ করুক। কি ভালো মা, তুমি আমাকে আশীর্বাদ করবে না? আমি তোমাদের সবার আশীর্বাদ চাই। আমি চাই না আমি তোমাদের কুদোয়া নিয়ে এখান থেকে বিদায় নিই। তখন তখন জিৎ বলতে থাকে, কিন্তু ওরা যেটা চাইছে মা সেটাতে তোর কোনো মঙ্গল হবে না। ওরা চাইছে যে এখান থেকে আমাকে আমাকে সবকিছু থেকে সরিয়ে দিতে, কিন্তু কিন্তু তোর বাবা যে কাজগুলো করছে সেগুলো তো মোটেও ঠিক করছে না। বল, তুই তুই যে ভুল মানুষকে বেছে নিয়েছিস সেটাও ঠিক নয়। তখন তখন আয়ুষী বলতে থাকে, প্লিজ জ্ঞান দিও না, তোমাদের আমি আশীর্বাদ চাইছি, যদি থাকতে ইচ্ছে না করে তবে চলে যেতে পারো, আমি আমি বাধা দেব না। তখন তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, আমার মেয়ে যদি ফিরে না আসে জিৎ, আমি তোকে ছাড়বো না, আমি আমি তোকে কিছুতেই ছাড়বো না। আমার তটিনীকে আমি অবশ্যই ফিরিয়ে আনবো, আর তটিনী অবশ্যই ফিরে আসবে, আমি তোকে কথাটা বলে দিলাম।